আজ থেকে 2 মাস আগে 9 অক্টোবর 2024 সালে আমি ব্যাংক লকারের উপর একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওটা খুব জনপ্রিয় হয়েছিল। আমার প্রায় 38,000 বন্ধুবান্ধব সেই ভিডিওটা ওয়াচ করেছিলেন। সেই ভিডিওটার বিষয়বস্তু ছিল 2024 সালে আরবিআই ব্যাংক লকারের উপর যে সমস্ত ডাইরেক্টিভসগুলো দিয়েছিল, অর্থাৎ ব্যাংকের লকারে কোনো ক্ষতি হলে কাস্টমারের কত টাকা কম্পেনসেশন পাবে এবং ব্যাংকের কি কি প্রোটেকশান বা সিকিউরিটি নিতে হবে, এই সমস্ত নানা বিষয় আরবিআই কিছু ডাইরেক্টিভস দিয়েছিল। এই ভিডিওটা খুব জনপ্রিয় হয় এবং তারপর এই 38,000 দর্শক দেখার পরে প্রচুর দর্শক নানা রকম প্রশ্ন করেন লকার সম্বন্ধে। প্রত্যেকের প্রশ্নের উত্তর পৃথক পৃথকভাবে দেওয়া সমস্যা। তাই আজকে এই ভিডিওতে আমি পুরো ব্যাংক লকারের যা যা সম্ভাব্য প্রশ্ন তার উত্তর দিয়েছি, প্রশ্ন এবং উত্তর। আশা করি এই ভিডিওটাও আপনাদের কাছে দারুণভাবে গ্রহণযোগ্য হবে এবং আপনারা এটা দেখবেন। আশা করি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবেন। আমি সুজয় দে বলছি। আমার ইউটিউব চ্যানেলের নাম সুজয় দে। আপনাদের ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের শেয়ার করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রিপশান বটনটা ক্লিক করে দিন এবং নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন। আর যারা আমার সাথে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবার আমরা একটি একটি করে প্রশ্ন এবং তার উত্তর দেব। আমরা প্রথমে কোশ্চেন বা প্রশ্নটা বলবো বা বিষয়টা বলবো, তারপরে তার উত্তর বা তার সমাধানটা আমরা বলবো। তবে ভালো করে বুঝবার জন্যে আপনাদের অনুরোধ, ভিডিওটা পজ করে কন্টেন্টসটা ভালো করে পড়ে নিতে। প্রথমে হচ্ছে 1 নম্বর প্রশ্ন, লকার অ্যালটমেন্টের প্রসেসটা কি? সেখানে বলা হচ্ছে, রিজার্ভ ব্যাঙ্কও বলেছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে। দরকার হলে একটা ওয়েটিং লিস্টের রেজিস্টার মেনটেন করতে হবে। ব্যাংক কাউকে আজে বাজে কারণে লকার দেওয়া থেকে বিরত থাকতে পারে না এবং কাস্টমারের ওই ব্যাংকে যে কোনো শাখায় কোনো এসবি বা কারেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে। কাস্টমারকে কন্ট্যাক্ট করার জন্য উপযুক্ত হতে হবে, কম্পিটেন্ট টু এন্টার ইনটু এ কন্ট্রাক্ট। যেমন মাইনর কন্ট্যাক্ট করতে পারে না, অর্থাৎ মাইনরকে নামে কোনো লকার দেওয়া যাবে না। 2 নম্বর প্রশ্ন, লকার এগ্রিমেন্টটা কি? লকার এগ্রিমেন্টটা ব্যাংকের প্রেসক্রাইবড ফর্মে দুপক্ষের কন্ডিশন, রেসপন্সিবিলিটি লিপিবদ্ধ করা একটা ডকুমেন্ট। সেই ডকুমেন্টটা স্ট্যাম্প পেপারের সাথে দুপক্ষে সই করে জমা দিতে হবে, সেটা হচ্ছে লকার এগ্রিমেন্ট। এবং এবার প্রশ্ন উঠতে পারে যে ব্যাংকার এবং কাস্টমারের ভিতর লকারের ক্ষেত্রে সম্পর্ক কি? এখানে রিলেশনশিপ হচ্ছে লেসার লেসি বা বলা যায় বেইলার বেইলি। 3 নম্বর প্রশ্ন, ব্যাংক কি লকার দেবার জন্য কোনো প্রিকন্ডিশন করতে পারে যে এত লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করতে হবে? রিজার্ভ ব্যাংক বলছে একেবারেই না। ব্যাংক লকার নেবার জন্যে কোনো ফিক্সড ডিপোজিট দিতে হবে এটা জোর করতে পারে না। তবে 3 বছরের অ্যানুয়াল রেন্ট, ফিক্সড ডিপোজিট এবং লকারটা ভাঙার জন্যে প্রয়োজনে যদি ভাঙতে হয় তার জন্য যে খরচ হবে তার একটা আনুমানিক খরচ, এই দুটি আইটেম মিলে যত টাকা হবে সর্বোচ্চ তত টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিট ব্যাংক চাইতে পারে। আরবিআই ক্লিয়ারলি বলেছে যে কোনো রকম এক্সেসিভ ফিক্সড ডিপোজিটের জন্যে কাস্টমারকে ফোর্স করা যাবে না। 4 নম্বর প্রশ্ন, লকারের অপারেশনাল প্রসিডিওর কি? উত্তর, 1 হচ্ছে ডুয়েল কি সিস্টেম। ব্যাংকের লকার খুলতে হলে কাস্টমারের কি এবং ব্যাংকের মাস্টার কি
এই দুটো ব্যবহার করলেই তবেই লকারটা খোলা যাবে। কাস্টমার ব্যাংকে লকার অপারেশন করতে এলে আগে ডেজিগনেটেড অফিসারের সামনে লকার লগবুকে সই করবে, তার আইডেন্টিটিটা দরকার হলে দেখাতে হবে এবং সঙ্গে চাবি নিয়ে আসতে হবে। ব্যাংকের দিক থেকে রিজার্ভ ব্যাংক বলেছে যে লকার এরিয়ায় সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে এবং তার ফুটেজ অন্তত 180 দিন প্রিজার্ভ করতে হবে সিকিউরিটির কারণে। 5 নম্বর প্রশ্ন, মোড অফ অপারেশন লকারের কি হবে? প্রথমত, এক নামে যদি লকার হয় তাহলে সে নিজেই লকার অপারেশন করতে পারে, অথবা সে যদি কাউকে পিওএ পাওয়ার অফ অ্যাটর্নি দেয় সে অপারেশন করতে পারে। লকার অ্যাকাউন্টটা যদি জয়েন্ট নামে হয়, 2 জন 3 জন 4 জনের নামে হয়, তাহলে সবাই মিলে সই করলে তবেই লকার ওপেন করা যাবে। জয়েন্টলি হতে পারে, অথবা আইদার অর সার্ভাইভার, যে কোনো একজন অথবা যারা জীবিত থাকবেন তারা যে কেউ অপারেট করতে পারেন। ফর্মার অর সার্ভাইভার্স বা সার্ভাইভার, যাদের নামে লকার আছে, ফার্স্ট হোল্ডার যিনি, তিনি একমাত্র অপারেশন করতে পারবেন এবং তার মৃত্যুর পরে বাকি যারা সার্ভাইভার থাকবেন তারা লকারটা অপারেশন করতে পারবেন। এবং এই জয়েন্টলিও যদি কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়, সেও তাদের হয়ে লকারটা অপারেশন করতে পারে। কোশ্চেন নাম্বার 6, লকারের নমিনেশনের আইন কি আছে? উত্তর, এখন বর্তমানে লকারে 4 জন ম্যাক্সিমাম নমিনি রাখা যেতে পারে। এই মাসের 3 তারিখে লোকসভায় ব্যাংকিং অ্যামেন্ডমেন্ট বিল 2024 পাস হয়েছে। সেই বিলের নির্দেশ মতো এখন লকারের নমিনি ম্যাক্সিমাম 4 জন রাখা যেতে পারে এবং এই নমিনিরা সাকসেসিভ টাইপ অফ নমিনেশন একমাত্র হতে পারবে। সাইমালটেনিয়াস টাইপ অফ নমিনেশন লকারের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। 7 নম্বর প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ব্যাংকের নেগলিজেন্সিতে যদি কোনো চুরি, ডাকাতি বা ফ্রড হয়ে কোনো লকার হোল্ডারের সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়, তার জন্যে ব্যাংক কি দায়ী থাকবে? উত্তর, অবশ্যই। রিজার্ভ ব্যাংকের নির্দেশ মতো কোনো লকার হোল্ডারের অ্যানুয়াল রেন্ট ভাড়া যত, তার 100 গুণ কম্পেনসেশন ব্যাংকে করতে হবে। কোন কোন ক্ষেত্রে? যদি ব্যাংকের নেগলিজেন্স থাকে, যে চুরি হলো, ডাকাতি হলো, প্রপার সিকিউরিটি মেনটেন করেনি ব্যাংকের বিল্ডিং ধসে পড়লো, বিল্ডিং মেনটেনেন্স করেনি, এসব ক্ষেত্রে ব্যাংক দায়ী থাকবে। আর কোন কোন ক্ষেত্রে ব্যাংক কোনো কম্পেনসেশন দিতে দায়ী থাকবে না? সেটা হচ্ছে ন্যাচারাল ক্যালামিটিস, যেমন ভূমিকম্প, বন্যা, আর অ্যাক্টস অফ গডস, আর যুদ্ধ, রায়েট, এরকম সিচুয়েশনে যদি কোনো লকার হোল্ডারের লকারের সম্পত্তি নষ্ট হয়, তার জন্য ব্যাংক কোনো কম্পেনসেশন দিতে বাধ্য থাকবে না। এবার 8 নম্বর প্রশ্ন, লকার হোল্ডারের মৃত্যুর পর অপারেশন কিভাবে হবে? প্রথম উত্তর, যদি নমিনি থাকে, নমিনি ক্যান অপারেট দ্য লকার বাই সাবমিটিং ফলোয়িং ডকুমেন্টস, অর্থাৎ ডেথ সার্টিফিকেট অফ দ্য ডিসিজড হোল্ডার, নমিনির প্রুফ অফ আইডেন্টিটি দিতে হবে এবং লকার কিটা তার কাছে থাকতে হবে। এই 3টে জিনিস হলেই নমিনি ওই লকারটা অপারেট করতে পারবে। আর একটা কি, এইরকম ক্ষেত্রে যদি নমিনি করা না থাকে তাহলে কি হবে? সেক্ষেত্রে ইন অ্যাবসেন্স অফ নমিনি আপনাকে কোর্ট থেকে সাকসেশন সার্টিফিকেট বের করতে হবে, সেটা খুব জটিল প্রসেস। অথবা যদি উইল করা থাকে তাহলে উইলের প্রবেট কোর্ট থেকে বের করতে হবে। আর একটা তৃতীয় পথ হচ্ছে ব্যাংকের নিজস্ব একটা পথ, সেটা হচ্ছে ইনডিমনিটি বন্ডে স্ট্যাম্প পেপারে দিয়ে সমস্ত হেয়ার্সরা সার্টিফিকেট অফ হেয়ার্স জোগাড় করে, যতজন হেয়ার্স আছেন তারা সবাই ইনডিমনিটি বন্ডে সই করলে ব্যাংক তাদের অ্যালাউ করতে পারে লকার অপারেশন করতে। 9 নম্বর প্রশ্ন, আচ্ছা আমার লকার কখন ডরমেন্ট হয়ে যাবে বা ইনঅপারেটিভ হয়ে যাবে? বলা হচ্ছে আপনি যদি লকার রেন্ট দীর্ঘদিন না দেন অথবা প্রায় 3 বছর কোনো অপারেশন না করেন, তাহলে আপনার লকার ইনঅপারেটিভ বা ডরমেন্ট হয়ে যেতে পারে।
10 নম্বর প্রশ্ন, লকার ব্রেকিং ওপেন প্রোটোকল। 10 নম্বর প্রশ্নের উত্তর, লকার ডরমেন্ট হয়ে গেলে, লকার দীর্ঘদিন অপারেট হচ্ছে না, লকার হোল্ডারের সাথে যোগাযোগ করা যাচ্ছে না, এসব ক্ষেত্রে ব্যাংকের লকার রেন্ট পেমেন্ট হচ্ছে না, তখন ব্যাংক কি করবে? ব্যাংক লকারটা ভেঙে ফেলবে, তাকে বলা হয় লকার ব্রেকিং ওপেন। এর প্রোটোকলটা কি আছে? ইন কেস অফ নন পেমেন্ট অফ লকার রেন্ট অর অ্যাবান্ডনমেন্ট, ব্যাংক ক্যান ব্রেক ওপেন লকার। ব্যাংক ইচ্ছে করলে লকার ভাঙতে পারে। কি করতে হবে তার জন্য? কাস্টমারকে আগে চিঠি দিতে হবে, ইমেল করতে হবে, ফোন করতে হবে, চেষ্টা করতে হবে তার সাথে যোগাযোগ করা। 2, একজন নিরপেক্ষ লোক থাকতে হবে উপস্থিত। ভালো হয় কোনো লয়ার যদি থাকে, সেই ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের সামনে লকারটা ভাঙতে হবে। ভাঙার পরে 3 নম্বর কি করতে হবে? লকারে যা যা মেটেরিয়াল আছে, যা যা ভ্যালুয়েবলস আছে, তার একটা লিস্ট করতে হবে। ওই নিরপেক্ষ উইটনেসের সামনে তার স্বাক্ষর থাকবে, ব্যাংকের কর্তৃপক্ষের স্বাক্ষর থাকবে যে কি কি মেটেরিয়াল লকারে ছিল, সেটা ব্যাংক তার সেফ কাস্টাডিতে রেখে দেবে। 11 নম্বর প্রশ্ন, লকার হোল্ডার্স রেসপন্সিবিলিটি। উত্তর, এবার আমরা বলবো, আচ্ছা লকার হোল্ডারের কেন দায়িত্ব নেই? হ্যাঁ, লকার হোল্ডারের অনেক দায়িত্ব আছে, এবং সেই দায়িত্বগুলো না পালন করলে সে কিন্তু তার ক্ষতি হলে কম্পেনসেশনও পাবে না। লকার হোল্ডারের কি কি দায়িত্ব? তাকে সবসময় লকারে অপারেশন করার পরে লকারটা যে ঠিক করে লক করা হয়েছে সেটা এনশিওর করতে হবে, এটা তার নেগলিজেন্স। লকারের চাবিটা কোনো আনঅথরাইজড পার্সনকে দেওয়া উচিত না। 2 নম্বর। 3 নম্বর, লকারের চাবিটা সেফ প্লেসে রাখতে হবে। 4 নম্বর, যদি লকার হোল্ডার লকার রুমে বা তার লকারে কোনো রকম ইরেগুলার কিছু দেখে, সঙ্গে সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষকে জানাতে হবে। আর লাস্ট হচ্ছে, নিয়মিত বার্ষিক লকার রেন্টটা দিয়ে দিতে হবে। কোশ্চেন নম্বর 12, আচ্ছা আমি যে লকারে এত ভ্যালুয়েবলস রাখছি, জুয়েলারি রাখছি, এর কোনো ইন্স্যুরেন্স আমি করতে পারি কি? অবশ্যই। আপনি ব্যক্তিগতভাবে কোনো জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির সাথে কথা বলে আপনার লকারের যে ভ্যালুয়েবলস আছে তার জন্যে আপনি ইন্স্যুরেন্স করতে পারেন, সেটা আপনার নিজের খরচে। 13 নম্বর প্রশ্ন, লকারে কি সব কিছু রাখা যায়? উত্তর, না, লকারে অনেক কিছু রাখা যায় না। কি কি রাখা যাবে না? লকারে ক্যাশ বা কারেন্সি রাখা যাবে না, কোনো অস্ত্র শস্ত্র বা বিস্ফোরক লকারে রাখা যাবে না, হ্যাজার্ডাস মেটেরিয়াল বা ইনফ্লেমেবল এরকম আইটেম রাখা যাবে না, কোনো পেরিশেবল আইটেম রাখা যাবে না, লকারে ড্রাগ রাখা যাবে না বা রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল রাখা যাবে না। 14 নম্বর প্রশ্ন, ডিসপিউট রিড্রেসাল। এবার আমরা শেষের দিকে চলে এলাম। লকার নিয়ে যদি ব্যাংকের সাথে আপনার কোনো ডিসপিউট হয় তাহলে আপনি কি করবেন? প্রথমত আপনি ব্যাংকের ব্রাঞ্চে জানাবেন, ব্রাঞ্চ কর্তৃপক্ষকে। সেখানে সলভ না হলে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। সেখানেও যদি আপনার সলিউশন না হয় তাহলে কাস্টমার ক্যান অ্যাপ্রোচ দ্য ব্যাংকিং ওম্বাডসম্যান ফর ডিসপিউটস রিলেটেড টু হিজ হার লকার। এবং এর জন্যে অনলাইনে একটা ওয়েবসাইট রয়েছে, সেটা হচ্ছে cms.rbi.org.in/RBI। শেষে অর্থাৎ 15 নম্বরে থাকছে একটা গোল্ডেন সাজেশন। এই পরামর্শ দিচ্ছেন ব্যাংকের একজন রিটায়ার্ড এক্সিকিউটিভ, যিনি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে রিজনাল ম্যানেজারের দায়িত্ব সামলেছেন এবং যিনি ব্যাংকের স্টাফ ট্রেনিং কলেজের ফ্যাকাল্টি মেম্বার ছিলেন। তার পরামর্শ হলো অন্তত 6 মাসে একবার লকার অপারেট করবেন সিকিউরিটির কারণে। সম্প্রতি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, SBI, ব্যাংক অফ বরোদা এবং আরও কিছু ব্যাংকে লকারে ফ্রড ধরা পড়েছে। সেই সব ফ্রডে বেশিরভাগ ক্ষেত্রে ব্যাংকের কর্মচারীরা যুক্ত ছিল বা তাদের নেগলিজেন্স ছিল। সেই জন্য
সিসিটিভির ফুটেজ 6 মাস পরে ডিলিট করে দেওয়া হয়। অতএব তার আগে অন্তত একবার আপনার লকারটা ভিজিট করবেন, প্রয়োজন না থাকলেও। এর ফলে সিসিটিভি ফুটেজ থেকে কোনো অপরাধ সংঘটিত হলে সেটা ট্র্যাক করা সহজ হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর আমার কথা, আনন্দই হচ্ছে ঈশ্বর, আনন্দই হচ্ছে আল্লাহ। আর সব বোগাস, পাপ পুণ্য, স্বর্গ নরক, জাহান্নাম জান্নাত, ইহকাল পরকাল, কিয়ামত সব হচ্ছে বুজরুকি, মানুষকে বোকা বানানোর কৌশল